নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার বা সমাজ, রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। আর পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই বিষয়টি নিয়ে। তার আগে আমরা জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে অপতথ্যে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে ছড়ানো হচ্ছে গুজব। নারীর প্রতি সহিংসতার অভিযোগ তুলে ছড়ানো হচ্ছে অপতথ্য, ধর্মীয় হাতিয়ার হিসেবে নারীকে ব্যবহার, গভীর সামাজিক ও রাজনৈতিক সমস্যার ইঙ্গিত, ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ। হ্যাক করা হয়েছিল জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েব পেজ। জরুরি সতর্কবার্তা দিয়ে হ্যাকিংয়ের কারণও জানায় হ্যাকার, যদিও কিছুক্ষণ পরই সাইটটি পুনরায় প্রথম আলোর নিয়ন্ত্রণে আসে। মণিপুরে ভারতের জাতীয় পতাকা নামানোর ছবিটি ঐতিহ্যবাহী সালাই চারেটের পুরনো পতাকা পরিবর্তন করে নতুনটি সংযোজনের সংবাদ সম্মেলনে মণিপুরের স্বাধীনতা ঘোষণার ছবিটিও প্রায় 5 বছরের পুরনো। সংস্কারের পথে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বাক স্বাধীনতা রক্ষা এবং অপতথ্য প্রতিরোধের চ্যালেঞ্জ। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আমরা শুনছিলাম। আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এবং অনলাইনে যুক্ত রয়েছেন দুজন সম্মানিত অতিথি, রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা এবং রয়েছেন এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ আবু তৈয়ব। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে কষ্ট করে আপনারা যুক্ত হয়েছেন। জনাব গোলাম মর্তুজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান যেই কালো আইনের তালিকা করা হয়েছে এবং খুব শিগগিরই এসব কালো আইন বাতিল এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে, যেমনটি আমরা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে জানতে পারছি। জানতে চাই ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার করা উচিত নাকি বাতিল করা উচিত? প্রথমত কথা, যখন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনটির প্রয়োগ শুরু হয় তারও আগে থেকে আমাদের এখানে দুই রকমের মতামত ছিল। দুই রকমের মতামত বলতে, একটি মতামত সুনির্দিষ্ট ধারাগুলো উল্লেখ করে যে ধারাগুলোকে নিপীড়নমূলক, নির্যাতনমূলক মনে করা হচ্ছিল, সেই ধারাগুলো সংশোধনের কথা বলা হচ্ছিল অথবা বাদ দেওয়ার কথা বলা হচ্ছিল। আলোচনাটা চলছিল এইভাবে। আর আমরাও প্রথম দিকটাতে সংশোধনের কথাই বলছিলাম, কিন্তু যখন আমরা দেখলাম যে এই আইনটিকে ব্যবহার করে সত্যিকার অর্থেই গণমাধ্যম কর্মী যারা, সাংবাদিক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তাদের মুখ বন্ধ করার জন্য, ভয় ভীতি প্রদর্শন করার জন্য, ভয়ের একটা সংস্কৃতি তৈরি করার জন্য সরকার এই আইনটিকে ব্যবহার করতে শুরু করলো। শুধুমাত্র সাংবাদিকই নয়, লেখক, শিল্পী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এক লাইনের ছোট্ট একটি লেখা লিখলেন, সেই ক্ষেত্রেও এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ আমি বলবো না, ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার শুরু হলো এবং সেটি হচ্ছে নির্যাতনমূলক, নিপীড়নমূলক ভাবে ব্যবহার শুরু হলো। আর এর বাইরে আরেকটা ব্যবহার শুরু হলো, যে দেখা গেল যে একজনের একটি ফেসবুক
কে নাম দিয়ে একজনের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেই ফেসবুক থেকে ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এরকম একটি স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়ার পরে মাইকে ঘোষণা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে মসজিদে ঘোষণা দিয়ে ওই ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ করা হলো। এবং এরকম আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। মূলত আমাদের এখানে অন্য ধর্মের মানুষ যারা, ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের মানুষ যারা, সংখ্যায় যারা কম এদেশে, সেই সমস্ত মানুষদের উপর আক্রমণ হলো। এবং সেই সমস্ত আক্রমণের ক্ষেত্রেও যারা আক্রান্ত হলেন, যার নাম ব্যবহার করে আক্রমণ করা হলো, অধিকাংশ ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে, অধিকাংশ না, অলমোস্ট প্রায় সব ক্ষেত্রে যিনি নিপীড়িত হচ্ছেন, যে সম্প্রদায়টি নিপীড়িত হচ্ছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বা ব্যবহারও হলো ওই ব্যক্তি বা ওই সম্প্রদায়েরও প্রায় বিরুদ্ধে। তো এইরকম একটা জায়গা থেকে পরবর্তীতে আমার খুব স্পষ্ট অবস্থান ছিল, যখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একটা খুব স্পষ্ট অবস্থান ছিল, আর আমার খুব স্পষ্ট অবস্থান ছিল ডিজিটাল নিরাপত্তা আইন সহ একটা কর্তৃত্ববাদী সরকারের, স্বৈরাচারী দমনমূলক একটি সরকার যে সমস্ত আইন করেছিল, যে আইনগুলো দিয়ে গণমাধ্যমকে বা বাক স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল, এবং একটি আইন দিয়ে প্রতিবন্ধকতা যখন তৈরি করা হচ্ছিল তখন আলোচনা সমালোচনার পাশে সেই আইনটির নাম পরিবর্তন করে আরেকটি নাম দেয়া হচ্ছিল। আগের আইনে যে ধারাগুলো দমনমূলক ছিল, পরের আইনে এসে সেই ধারাগুলো আরও কঠোর করা হচ্ছিল। এই যে দমনমূলক একটা নীতি তৈরি করার যে কৌশল নেওয়া হয়েছিল, আমার খুব সুস্পষ্ট বক্তব্য ছিল যে এই আইনগুলোকে বাতিল করতে হবে। বাতিল করে, যেহেতু এগুলো কালো আইন, এই কালো আইনগুলোকে বাতিল করতে হবে। বাতিল করে তার পরবর্তীতে আইনবিদ থেকে শুরু করে স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সুনির্দিষ্ট কমিটি গঠন, এটা আমলাতন্ত্র দিয়ে খালি আইন করলে হবে না, আমলাতন্ত্র দিয়ে ড্রাফট করানো হবে, আর আমাদের বিনা ভোটে নির্বাচিত এমপিরা সংসদে সেটা পাশ করবেন, এই কেন্দ্রিক নয়। আইনজীবীদেরকে নিয়ে, মানবতার পক্ষের যে আইনজীবীরা আছেন তাদেরকে নিয়ে, গণমাধ্যমের ব্যক্তিত্বদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সত্যিকার অর্থে নিরাপত্তার জন্য যদি কোনো আইনের দরকার থেকে থাকে, প্রচলিত আইন যেটাকে সাপোর্ট করে না সেই জায়গাটিতে সাপোর্ট করার জন্য যেটা দরকার হচ্ছে সেরকম একটা আইন হতে পারে। এবং সেরকম একটা আইন হতে হলে অবশ্যই সেটা, ধরুন সংখ্যায় যারা কম তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে তা হবে না, তাদের পক্ষে ব্যবহার করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে না। কিন্তু আমাদের এই দাবিগুলো কখনোই কি বলবো যে বিবেচনার জন্য নেওয়া হয়নি। আমরা কথা বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেন, সেটার নাম পরিবর্তন করা হয়েছে। আমরা যখন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে হইচই করেছি, কথা বলেছি, তখন দেখা গেছে যে প্রেস কাউন্সিলকে দিয়ে সাংবাদিকদের 10 বছরের জেল, বিপুল 10 লাখ টাকা জরিমানার মতো, বিপুল পরিমাণ জরিমানার মতো এরকম দমনমূলক আইন তৈরি করা হচ্ছে। এখনো সম্ভবত সেটা চলছে। সেখানে একজন বিচারপতি আছেন, তিনি কেন আছেন আমি তাও জানি না। তাকে দিয়ে কেন এরকম একটা দমনমূলক আইন করা হচ্ছিল তারও একটা জবাবদিহিতার আওতায় আনা দরকার। প্রেস কাউন্সিল সাংবাদিকদের স্বার্থ দেখার কথা, সেই প্রেস কাউন্সিল একজন বিচারপতিকে এনে দায়িত্ব দেওয়া হয়, আর সাংবাদিকদের কয়েকজন প্রতিনিধি থাকে। এই সাংবাদিকদের প্রতিনিধিরা থাকে হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে মানে সাংবাদিকদের কি করে দমন পীড়ন করা যায় সরকারের পক্ষে অবস্থান নিয়ে সেইটার পক্ষে কাজ করে। এখন আমরা বিচ্ছিন্নভাবে বহু কথা বলছি, বহু মানুষের বিরুদ্ধে মামলা করছি, যে মানুষটি হত্যার সঙ্গে জড়িত নয় সেই মানুষের নামে আমরা হত্যার মামলা দিচ্ছি। সুতরাং সেই কাজগুলো করা যাবে না। সাংবাদিকতার বিরুদ্ধে বা গণমাধ্যমের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা এই দমনমূলক, নিপীড়নমূলক কালো আইন করার ক্ষেত্রে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, নৈতিকতার ভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলো স্পষ্ট করা দরকার। তাহলেই এই ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই যে নাম পরিবর্তন করে এই সমস্ত আইনকে কেন্দ্র করে যে অতীতে দমনমূলক অবস্থা করা হয়েছে সেই অবস্থাগুলোর পরিবর্তন হবে। আলোচনাটা শেষ করি এটা দিয়ে যে এটা ভালো খবর আমাদের জন্য যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা বলেছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই দমনমূলক, নিপীড়নমূলক ধারাগুলো তারা বাতিল করবেন। কিন্তু আমি এই সরকারের কাছে দাবি জানাতে চাই, এই বাতিল নিয়ে সময় নষ্ট না করে পুরো আইনটিগুলো বাতিল করে দেন। বাতিল করে দিয়ে তারপর একটা কমিটি গঠন করে তারপরে নতুন করে আবার একটা আইন তৈরি করা, প্রচলিত আইনের যেটা সাপোর্ট করে না সেরকম আইন তৈরি করেন। আমি
গণমাধ্যমের জায়গা থেকে বললাম, নিশ্চয়ই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার আইনগত জায়গা থেকে আরো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারবেন। জি, অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা। জনাব জ্যোতির্ময় বড়ুয়া, আপনি শুনছিলেন। আপনার কাছে জানতে চাইব যে 2006 সালে আসলে এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটি গত বছর সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুন করে আবার তৈরি করা হলো, এবং জনাব গোলাম মুর্তজা বলছিলেন যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বলছিলেন, আরও বেশ কিছু ইস্যু নিয়ে তারা কথাও বলেছেন, যদিও সেটি বাস্তবায়িত হয়নি। কেন প্রয়োজন হলো এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কেন এই ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রয়োজন পড়লো তখন থেকে? দেখুন, এটা মূলত মুর্তজা ভাই যেটা বলেছেন এর পলিটিক্যাল একটা দিক আছে। সেই পলিটিক্যাল দিকের ট্রানজিশনটা যেভাবে হয়েছে সেটি শুরু কিন্তু 2006 থেকে। যখনই আমরা আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের কথা বলি, এখানে 100টিরও অধিক ধারা আছে এই আইনটিতে, কিন্তু 57 ধারা ছাড়া বাকি কোনো ধারা সম্পর্কে আসলে মানুষজন আলোচনা কখনো করেনি। অর্থাৎ এই যে হিডেন এজেন্ডা, কেবলমাত্র এই 57 ধারাটা ব্যবহার করার উদ্দেশ্যেই কিন্তু এই পুরো আইনটা এসছে। কারণ 2013 এপ্রিলের আগ পর্যন্ত 57 ধারাতেও কোনো মামলা হয়নি। 13তে যখন বিশেষ প্রয়োজনীয়তা, কেন বিশেষ প্রয়োজনীয়তা আপনি জানেন যে 13 রাজনৈতিক বাস্তবতা কীরকম ছিল, তখন ওই 2 এপ্রিল 2013 এই প্রথম হচ্ছে 4 জন ব্লগারের বিরুদ্ধে 57 ধারাতে মামলা হলো। এর আগে কোনো 57 ধারায় মামলা নেই। পরবর্তীতে এই 57 ধারাটার আসলে এতটাই চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে প্রায় 7টা ইনগ্রেডিয়েন্টস ঢোকানো হয়েছে যেখানে কোনোটাই স্পেসিফিক ছিল না। ফৌজদারি অপরাধগুলো যখন আপনি কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান, অপরাধগুলোকে খুব স্পেসিফিক করতে হয়। খুব ভেগ কতগুলো টার্ম এখানে ঢুকিয়ে দিয়ে 57 ধারাতে যখন যা খুশি যাকে তাকে আসলে আটকে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর ধরেন ভিকটিম প্রথমত রাজনৈতিক প্রতিপক্ষ, দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকরা তো একটা বড় অংশ হচ্ছে এটার ভুক্তভোগী ছিলেন। এর বাইরে অধিকার কর্মী থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী এমন কে নেই আসলে এটার ভুক্তভোগী হননি। রাজনৈতিকভাবে যেরকম এটার ব্যবহার হয়েছে, তেমনি হচ্ছে আপনার ব্যবসায়িক খাতিরেও দেখা যাচ্ছে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার জন্য 57 ধারাতে মামলা করছে। এটা কিন্তু দেখেছি আমরা। তারপরে এই ট্রানজিশনটা যেটা হলো, দেখেন আরেকটা ইলেকশনের আগে 2018-তে এরকম আইনটাকে পাশ করা হলো। 16 থেকে হচ্ছে ড্রাফটগুলো জনগণের মতামতের জন্য ছাড়া হয়। সেই প্রথম ড্রাফটটা থেকে কিন্তু আমরা এর সমালোচনা করছি এবং ডে 1 থেকে আমরা বলে এসেছি যে এই আইনটির আসলে কোনো প্রয়োজন নেই। যেহেতু আইসিটি আইন আছে, যদি এমন কোনো প্রয়োজনীয়তা থাকে যেখানে আসলে সেফটি সিকিউরিটিটাকে আরও এনশিওর করার জন্য কোনো কিছু যুক্ত করা দরকার, সেখানেও প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে এবং 57 ধারাটা বাদ দিয়ে বাকি সংস্কারগুলোকে সেখানে করা যেতে পারে। এই আইনটির প্রয়োজন নেই। এখন 2018-তে যখন আমরা এই নতুন আইনটি আসতে দেখলাম, তখন যে আশঙ্কার কথা আমরা তার আগে থেকেই প্রচার করছিলাম যে এটাকে আসলে এমনভাবে ব্যবহার করা হবে যার ফলে আসলে মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, কনস্টিটিউশন আমাকে শর্ত সাপেক্ষে যতটুকু দিয়েছে ততটুকুও আসলে আমাদের প্রকাশ করার কোনো রকম সুযোগ থাকবে না। তবে একটা বিষয় এখানে একটু আলাদাভাবে বলে নেওয়া ভালো, আমরা আমাদের মূল আলাপগুলো আসলে একটা বড় লম্বা সময় ধরে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জায়গাতেই কিন্তু কেবল আটকে ছিল। কিন্তু এই রকমের একটি নিবর্তনমূলক আইন দিয়ে যে আসলে মানুষের জীবনও কেড়ে নেওয়া যায়, সেটি আপনি লেখক মোশতাক যখন মারা গেলেন, মোশতাক আহমেদের মৃত্যুর পরে আমরা বুঝতে পারলাম যে না, এটা আসলে মানুষের জীবন কেড়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু এই আইনগুলোর মধ্যে ছিল। তাকে নির্যাতন করে 4-5 দিন হেফাজতে রেখে নির্যাতন করে তারপরে তাকে এই ধরনের একটি মামলাতে সে মোশতাক সাহেব ছিলেন এবং সাথে কার্টুনিস্ট কিশোর সহ আরও 2-3 জন এইটাতে আসামি হিসেবে ছিলেন। এই পুরো প্রক্রিয়াটাকে যখন আপনার চালু রেখেছেন ওনারা এবং এর ব্যবহারের মাধ্যমে যখন তখন হচ্ছে রাজনৈতিক মতের যারা একটু বিরুদ্ধাচরণ করবেন বা কোনো না কোনোভাবে পলিটিক্যাল তাকে আসলে সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাকে ভিকটিম করা হয়েছে। এবং সাংবাদিকদেরকে তো একটা বড় অংশ, বিশেষত আপনি যদি দেখেন কোভিডের সময় তো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া আসলে অন্য কোনো প্ল্যাটফর্ম তো সে অর্থে কোনোভাবেই অ্যাক্টিভ ছিল না। অনলাইন প্ল্যাটফর্মে সবচাইতে বেশি অ্যাক্টিভিটিস তো তখন ছিল হচ্ছে সাংবাদিকদেরই। যে পরিমাণ সাংবাদিক ওই সময় আসলে গ্রেফতারের শিকার হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তার সবটাই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 4520 জন অভিযুক্ত এবং 1549 জন গ্রেফতার হয়েছেন সেই সময়। তারপরে আপনি দেখবেন যখন এইটা নিয়ে একটা পর্যায়ে ইভেন সম্পাদক পরিষদেরও আলোচনা যেটা ছিল, যেটা মুর্তজা ভাই বললেন, বেশিরভাগ সময়টাই কিন্তু সংশোধনবাদী আলোচনা, খুব বাতিলের পক্ষে কিন্তু সেভাবে পরিষ্কার অবস্থান খুব কম লোকজনই নিয়েছেন সে সময়। মুষ্টিমেয় আমরা 2-3 জন
রাইট অ্যাক্টিভিস্টরা বারবার করে বলে আসছিলাম যে আসলে এই আইনটা বাতিল করতে হবে, এটা রাখার কোনো সুযোগ নেই, এত খারাপ আইন যে এটাকে সংশোধনের মাধ্যমে ঠিক করা সম্ভব নয়। সেক্ষেত্রে সেই সময় তো অনেক সাংবাদিকরাও বলেছেন, সিনিয়র সাংবাদিকরাও বলেছেন, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, টোনটা চেঞ্জ হলো হচ্ছে অনেক পরে এসে, যে সবাই কিন্তু তখন এক কাতারে গিয়ে সবাই কিন্তু এটার বাতিলই চাইলেন। এই বাতিল চাওয়ার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি প্রেশারটা এমন ছিল, আমার পরিষ্কার মনে আছে আমরা 5 জন সেই সময়ের আইনমন্ত্রী মহোদয়ের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম, তিনি আমাদের কাছে শুনেছেন। আমি নিজে একাই হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো পুরো আইনটির খারাপ দিকগুলো নিয়ে তাকে মন্ত্রণালয়ে বসে তুলে ধরেছি। তিনি একটি ইফেক্টিভ ডায়লগের মধ্যে আমাদের সাথে ছিলেন এবং বলছিলেন যে তিনি ওনাদের বক্তব্যটাও, সরকারের ভাষ্যটাও আমাদেরকে বলবেন। সরকারের ভাষ্যটা বলার কথা বলে উনি পরপর 3 বার মিটিংয়ের সময় সেট করে সেটাকে পরবর্তীতে আমাদেরকে অ্যাভয়েড করলেন এবং এর মধ্যেই চুপি চুপি নামটা পাল্টে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম দিয়ে সেপ্টেম্বরের মধ্যে এই ধরনের একটা আইন চলে আসলো। এর মধ্যে যে প্রেক্ষাপটটা ওনারা আইনমন্ত্রী নিজেই বলেছেন সাংবাদিকদের কাছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এত বদনাম হয়ে গেছিল, এত আসলে মানুষের এটা ক্রিটিসিজম পেয়েছে, এটার রাখার কোনো সুযোগ নেই। সো দ্যাট ইজ দ্য অ্যাডমিশন। ওই আপনি নিজে স্বীকার করছেন যে এটা এত ক্রিটিসিজম হয়েছে এবং এত খারাপ আইন, এই নামে আসলে এটা রাখার উপায় নেই। আবারও কিন্তু চেঞ্জটা হলো কখন? ইলেকশনের আগে 23 সেপ্টেম্বর মাসে হচ্ছে আপনার এই চেঞ্জটা আসলো এবং সেখানে যে পরিবর্তনগুলো আসলো, কিছু কিছু ধারা যেগুলোকে অজামিনযোগ্য ছিল সেগুলোকে জামিনযোগ্য করা হলো। কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার শাস্তির পরিমাণ, যেখানে জেল কারাদণ্ডের ব্যাপারটা ছিল, কারাদণ্ডটাকে বাদ দিয়ে শুধুমাত্র আর্থিক দণ্ড নিয়ে আসা হলো। আবার একটা মিক্সচারও কিন্তু এখানে পাচ্ছেন যে সবগুলো ধারাকে কোনোভাবে কিন্তু অজামিনযোগ্যও করা হয়নি, আবার সবগুলোকে জামিনযোগ্যও করা হয়নি, একটা মিক্সচার কিন্তু আছে। কিন্তু অজামিনযোগ্য ধারার পরিমাণ কমে গেল, জামিনযোগ্য ধারার কিন্তু সংখ্যা বাড়লো, এই একটা মেজর চেঞ্জ। কিন্তু এখানে প্র্যাকটিসে যারা আমরা আছি আইনজীবী হিসেবে, তাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে একটি অজামিনযোগ্য ধারাও যদি থাকে, 100টা জামিনযোগ্য ধারার অভিযোগও যদি আপনার বিরুদ্ধে হয়, একটা অজামিনযোগ্য থাকলে কিন্তু আর আপনাকে জামিন দেবে না। জামিনটা একটা বড় রকমের সমস্যা ছিল, সেটা 57 ধারা বলুন কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলুন কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, নিম্ন আদালতগুলো কখনোই হচ্ছে জামিন দিতে চাইতেন না। তারপরে হচ্ছে আপনি সেশন কোর্টে যেতেন, প্রথমে তো তদন্তের পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে থাকে বিষয়টি, ম্যাজিস্ট্রেট জামিন দেবেন না যে এটা ওনার বিচার করার এখতিয়ার নেই এই অজুহাতে। কোনো সময় আবার এক্সেপশনও দেখেছি, যদি প্রাইম মিনিস্টারের অফিস থেকে বলে দেওয়া হয় তাহলে সেখানে জামিন পেয়েছে, অনেকেই পেয়েছে আমাদের পরিচিতরা। তারপরে দেখা যাচ্ছে কি আপনার সেশন কোর্টে গেল, সেশন কোর্টে হচ্ছে জামিন হবে না, যেহেতু এটা পলিটিক্যাল মোটিভেশন থেকে করা হয়েছে। এটা ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে এটা সরকারের ইচ্ছার কারণে হচ্ছে আসলে এই মামলাটা হয়েছে, ভিকটিম করা হয়েছে। সেটা ভিকটিম এখানে কি সাংবাদিক না অধিকার কর্মী না রাজনৈতিক কর্মী, সেটা আসলে পরিচয়টাও বড় ব্যাপার না, উদ্দেশ্যটা কাদের এবং কী কারণে আটকাচ্ছেন সেটা হচ্ছে মূল ব্যাপার। এরপরে চলে আসতে হতো আমাদের হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে এসে এবং এই যে নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত, এর মধ্যে অন্তত মিনিমাম 2-3 মাস একটা লোককে বিনা কারণেই জেল খাটানো সম্ভব হতো। এই যে একটা স্যাডিস্ট মনোভাব থেকে এই আইনটির ব্যবহার, এইটা কিন্তু পুরো এন্টায়ার পিরিয়ড জুড়েই কিন্তু হয়েছে। এই যে উদ্দেশ্যটার কথা আমি বললাম, একটা হিডেন এজেন্ডা, প্রথমে যেটা 2006-এর আইনেও বললাম যে এন্টায়ার আইনটা নিয়ে কথা বলতে গেলে 57 ধারা ছাড়া আর কোনো কিছু কারো মাথায় আসে না, এবং সেটাই সত্যি। এই আইনের ব্যবহারের জায়গায় হিডেন এজেন্ডাটাই ছিল হচ্ছে আসলে 57 ধারার মাধ্যমে। আপনার কাছে একটু জানতে চাই যে এই আইনটি কি আসলে সংস্কার করা উচিত না এটি আসলে বাতিল করা উচিত? আমি ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাতিলের পক্ষে ছিলাম, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টও বাতিলের পক্ষে। স্পেসিফিক অন্তত দুটো কারণ যদি আমি এখন আপাতত বলি, ছোট করে বলছি। প্রথমত হচ্ছে আপনার যে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বললেন, সাইবার অফেন্সের একটি ধারাও আপনি এখানে আসলে সংযোজন করেননি। সাইবার অফেন্স কোনগুলো, কোন বিষয়ে এখন আমরা সাইবার স্পেস ব্যবহার করতে গিয়ে আসলে প্রতিবন্ধকতার মধ্যে পড়ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি কিংবা অপরাধের ভিকটিম হচ্ছি, সেগুলোর একটি ধারাও হচ্ছে এখানে সন্নিবেশ করা হয় না, কিন্তু নামটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে এই আইনের অপরাধের জায়গাগুলোতে আমরা সবসময় এমফাসাইজ করি, কিন্তু এর শুরুর থেকে প্রারম্ভিক জায়গায় যে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, তারপরে হচ্ছে কাউন্সিল, এই যে এজেন্সি করলো, তারপর একটা কাউন্সিল তৈরি করা হলো, এটার স্ট্রাকচারগুলো হচ্ছে খুবই ভয়াবহ। অর্থাৎ আমলাতন্ত্রকে কিভাবে আরও সাধারণ মানুষের উপরে ছড়ি ঘোরানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই স্ট্রাকচারগুলো ভাঙাটা খুব জরুরি। আমাদের প্রোটেকশনের দরকার আছে, আইনেরও প্রয়োজন আছে, কিন্তু এই ফর্মে না। মানুষকে এনেবল করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার একটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে আইনটাকে তৈরি করতে হবে।
মানুষের কণ্ঠরোধ করার জন্য নয়, এখানে অন্য কোনো ক্যারেক্টারই নেই। অনেক ধন্যবাদ, আপনার কাছে নিশ্চয়ই আসবো। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন ভুক্তভোগী, যেমনটি বলছিলাম, এনটিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি আবু তৈয়ব। আমরা ছোট একটা বিরতি নিয়ে এসে তার সাথে তার 22 দিনে কারাগারে থাকার সেই ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব, ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল সেই বিষয়টাও জানবো। ছোট একটা বিরতি নিয়ে আসছি, ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি হিসেবে আমার সাথে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা, রয়েছেন এনটিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আবু তৈয়ব। আমরা এবারে জনাব মোহাম্মদ আবু তৈয়ব আপনার কাছে আসতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই আইনের আওতায় আপনি গ্রেফতার হয়েছিলেন এবং 22 দিন কারাগারে ছিলেন। সম্ভবত রমজান মাস ছিল সেই সময়টা আপনাকে গ্রেফতার করা হয়েছিল। ঠিক কী কারণে বা কোন কারণে আপনাকে গ্রেফতার করা হয়েছিল? যে আপনি একটু আগে যেমনটি বলছিলেন আর কি, আসলে সেই সময়টা মোংলা ওই কাস্টমস হাউস আছে, আপনি জানেন এখান থেকে মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়। মোংলা কাস্টমস হাউসের কমিশনার উনি ওই জানুয়ারি মাসে এসে খুলনাতে মোংলাতে একটা যে 4টে প্রতিষ্ঠানের পরে এদের শুল্ক ফাঁকির পরে ফাইন করার পরে ওই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে হাইকোর্টে আপিল রিড করে ওইটা স্থগিত করা হয় ওই আদেশটা। তারপরে এনবিআর এর পক্ষ থেকে আবারও তারা সুপ্রিম কোর্টে আপিল করার পরে সুপ্রিম কোর্টে আপিল আদেশ দেয় যে না, এই ধরনের ফাঁকি এরা কাস্টম কর্তৃপক্ষ তাদের বিধিগত ব্যবস্থা নেয়। তারপরে কাস্টম কমিশনার 8টা প্রতিষ্ঠানকে তারা জরিমানা করেন এবং 8টা প্রতিষ্ঠানকে প্রায় 500 কোটি টাকার উপরে তারা জরিমানা তাদের শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ উল্লেখ করেন। এবং এর ভিতরে একটি প্রতিষ্ঠান মানে মূল স্টার পলিমার লিমিটেড, আমি এটা অনুসন্ধান করতে যে দেখি যে এইটার বন্ড হাউসের লাইসেন্সটা এখানে নাম হয়েছে এমডি আমাদের তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেকের। আমি আমার সাংবাদিকতার বিধিমালা অনুযায়ী আমি সেইটা একটা কবিতা নিয়ে ওনার কাছে যাই যে এখানে যে আপনার নাম আছে, আপনি কি এটা ছিলেন? বলে আমি ছিলাম, এখন নাই, কিন্তু এখনো তো আপনার সই আছে, সই কি আপনার? আপনি বলেন যে হ্যাঁ, সই আমার। তারপরে আমি আমাদের যে এনটিভিতে 2 পর্বের একটা নিউজ করি এবং সেই নিউজটা আসলে এইভাবে যে 1 বছরে মানে বাংলাদেশ থেকে সারা বিশ্বে চিংড়ি মাছ রপ্তানি হয়েছে 29,000 মেট্রিক টন। আর এই 29,000 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে যে ওই শুল্ক মুক্তর আওতায় যে এই পণ্যগুলো আসে বা মানে ওই পেপারস বা ওই উপকরণগুলো আসে, সেইটা আসছে 93,000 মেট্রিক টন। মানে যা এক্সপোর্ট হয়েছে তার চেয়ে এই এক্সপোর্ট করতে মানে 3 গুণ বেশি পণ্য এরা আনছে। এবং কাস্টমস কমিশনের বক্তব্য অনুযায়ী এটা তারা খোলা বাজারে বিক্রি করে দিয়ে শুল্ক ফাঁকি দিচ্ছে। এবং আমি সেই নিউজটাই করি সাংবাদিকতার বিধিমালা অনুযায়ী, কাস্টমসের কমিশনারের বক্তব্য দিই, সিটি মেয়রের বক্তব্য দিই, সবার বক্তব্য দিয়ে এবং বন্ড হাউসের লাইসেন্সটা পর্যন্ত আমি সেখানে ছাপাই দিই। তারপরেও এটা যেহেতু আমার ওই ফেসবুকে দেওয়ার পরে ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং মানে মোংলা খুলনা অঞ্চল এটা আবার ফটোকপি করে মানে বিলি বন্ধন থেকে, এতে মেয়র সাহেব খুব তৎকালীন মেয়র খুব মানে ক্ষিপ্ত হয়ে যায়। উনি আমার বিরুদ্ধে 20 তারিখে 10ই রমজান ছিল, ওদিনকে উনি এখানকার যে ওই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান ছিলেন ওই আমজাদ সাহেবের হোটেলে বসে ওনারা মিটিং করেন, দিনভর মিটিং করেন এবং 3-4 জন উকিলকে নিয়ে আসেন, বলেন এটি কেস করতে হবে। তারপরে ওই পুলিশ কমিশনারকে বলে, পুলিশ কমিশনার বলে এটা তো স্যার কেস তো হয় না, বলে না কেস করতে হবে, আমার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তারপরে যেহেতু ওনার ভাবমূর্তি নষ্ট হয়েছে সেহেতু ওনারা কেস করেন। তবে আমি কিন্তু সকাল থেকে বুঝছিলাম যে আজকে কেস একটা হবে, যে কারণে আমি সিসি ক্যামেরার মধ্যে ছিলাম যাতে আমাকে মানে কোনো জায়গা থেকে গুম বাই না করতে পারে। কারণ আমি ওনাদের আচরণটা বুঝছিলাম। আমি আমার যে অফিসে যেহেতু সিসি ক্যামেরা আছে, অফিসের ভিতরে অবস্থান করছিলাম এবং তার আগে দেখি যে আমার অফিসের চারিপাশ থেকে মোটরসাইকেল রাউন্ড দিচ্ছে সিভিলের লোকেরা। আমি আমার যে থানার ওসিকে ফোন করি, তিনি শুনে উনি আর কিছু বলেন না। তার একটু পরে যখন আমি দেখি যে ড্রেস পরা পুলিশ আসছে, তখন আমি বাড়ি থেকে বেরোই এবং ওনাদেরকে বলি
একজন সহকারী কমিশনার এসেছিলেন, উনি আমাকে দেখে বললেন আপনাকে আমি চিনি, তা আপনি এই যে দেখেন এজাহারের কপিটা আপনি পড়েন। এজাহারের কপিটা আমি দেখলাম যে বাদী তৎকালীন মেয়াদ আব্দুল খালেক এবং আসামির নামে রয়েছে আমার নাম আর একজন দুজন। উনি তখন আমার অফিসে রুমে আসেন এবং বলেন আপনি এটা কোনো কপি করবেন, আমার সাথে করেন। আমি তখন ওনার সাথে আমি আসতেও ওনার গাড়িতে উঠে খোলা থানায় চলে যাই। উনি আমাকে বলেন যে আপনি আমার এই রুমে থাকেন, এখানে কোনো সমস্যা হবে না, এই রুমে থাকেন, এই রুমে রাত্রে ঘুমেন। তারপরে কিন্তু ওনার কাছে একটা ফোন আসার পর উনি রুমের থেকে চলে যান। উনি রুমের থেকে চলে যাওয়ার পর আমি বুঝছি যে আমাকে উনি কোনো হেল্প করতে পারলেন না। পরে আমাকে নিয়ে যাওয়া হয় সেকেন্ড অফিসার কাছে। সেকেন্ড অফিসার আমার কাছ থেকে আমার পাসওয়ার্ড, আমার মোবাইল সেট সবকিছু নিয়ে যায়। আর ওখানে আমাকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশন করার পরে আমাকে হাজতখানায় দেওয়া হয়। আমি বলি দেখেন আমি তো আমার পায়ে সমস্যা আছে, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমাকে একটা চেয়ারের ব্যবস্থা করেন। উনি আমাকে একটা চেয়ার প্রথমে দিয়েছিলেন। পরবর্তীতে মেয়র সাহেব সম্ভবত শুনতে পাচ্ছেন আমার চেয়ারে বসার ছবি দেখে উনি আবার পুলিশকে ফোন করছেন যে কেন তাকে চেয়ার দেওয়া হয়েছে। পরবর্তীতে আমার কাছ থেকে চেয়ারটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সমস্ত রাত আমি সেখানে আমি পড়তে পারি না, আমি ওই যে গ্রিল ধরে মানে আড়াইছিলাম। আপনাকে যখন 22 দিন থানা হাজতে রাখা হয়, আপনাকে কোনো শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়েছিল? আমাকে ওই জেল সুপার এবং ওই যে জেলার একাধিকবার বলছেন যে আপনাকে নির্যাতন করার জন্য আমাদের উপর চাপ আছে। এবং আমাকে ওই প্রথম 2 দিন আমদানি বলে একটা ঘর আছে, সেই ঘরে 30 জনের স্পেস, কিন্তু সেখানে রাখা হয়েছিল 132 জন। এবং তখন ছিল ওই গরমকাল, প্রচন্ড তাপমাত্রা, এর ভিতরে সেই শোয়ার জায়গা নেই, বিছানার জায়গা নেই, মানে ম্যাক্সিমাম হলো মাদকের আসামি। তার ভিতরে আমাকে 2 দিন রাখা হয়েছিল। তারপরে আমি যেহেতু অসুস্থ মানুষ, কোর্ট থেকে আদেশ দেয় যেহেতু সে অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে পরে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আচ্ছা, হাসপাতালে মোটামুটি একটু মানে একটু মোটামুটি ছিলাম। তবে আমাকে জেল সুপার একাধিকবার এবং জেলা সাহেব বলছেন যে আপনাকে হয়রানি করার জন্য আমাদের উপরে নির্দেশ আছে। এবং উনি বলছেন কি যে এখানে যারা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ওই সময় ছিলেন, আমি শুনেছি প্রতিদিনই প্রতিটি ওয়ার্ড, প্রতিটি থানা কমিটি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার শাস্তির দাবি করে শহরে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল এগুলো জি। জনাব আবু তৈয়ব, আপনার কাছে আবারও আসবো আমরা। জনাব ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি তো জনাব আবু তৈয়বের আইনজীবী ছিলেন, আপনি লড়েছেন এই বিষয়টি নিয়ে। তো আপনার কাছে কি মনে হয়েছিল সেই মুহূর্তে, কতখানি অসঙ্গতি আপনি দেখেছিলেন? দেখুন, আমি যখন ওনার জামিনের বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে যখন মুভ করি, তখন হাইকোর্টের প্রশ্ন ছিল এটাই, আমি ওনার মামলাটা পুরোটা পড়ার পরে ওনার কোনো অফেন্স খুঁজে পাচ্ছে না। তো অফেন্স খুঁজে না পেলে ওনাকে জেলে ঢোকাবে কেন? কোর্টেরও এক্সপ্রেশন ছিল এটাই। কোর্ট আসলে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা থাকেন তাদেরকে খুব একটা আর বলার সুযোগও দেননি। আমি বলার পর ওনার জামিনের অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে কোর্ট খুবই কম্প্যাশনেট ছিলেন হাইকোর্টের, এবং ওনারাও খুব সারপ্রাইজ ছিলেন যে অফেন্সই ডিসক্লোজ করে নাই, তাহলে এটা ক্রিমিনাল কেস হলো কোত্থেকে। আর ওনার যদি সত্যি কথা বলার কারণে যদি পারসিকিউশন হয়, যেখানে ওনার প্রোটেকশনের দরকার ছিল হুইসেল ব্লোয়ার হিসেবে, এটা তো রাষ্ট্রের আপনার কর ফাঁকি দেওয়া হচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, শুল্ক ফাঁকি দিচ্ছে, সেই জায়গাটায় হচ্ছে আপনার ওনার মূল রিপোর্টটা। ওনার তো রিওয়ার্ড করার কথা ছিল, ওনাকে তো আসলে প্রোটেকশন দেওয়ার কথা ছিল। আর আমাদের একটা হুইসেল ব্লোয়ার অ্যাক্টও আছে 2011 সনের, সেই জায়গায় উল্টো ওনাকে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়। সেই মামলা নিয়ে হচ্ছে ভাই তো বলেছেনই যে নামের ভুল হওয়ার কারণে ওনার বের হতে গিয়ে আমাদের অনেকখানি সময় লেগেছে। সেই অর্ডারগুলোকে আবার ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটা আবার সংশোধন করতে হয়েছে। তো এখনো পর্যন্ত পুরো প্রসেসটা এখনো পেন্ডিং হাইকোর্টে। কিন্তু আমি যেটা বর্তমান সরকারের সময়ে তো হচ্ছে অনেকগুলো এরকম যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে, অনেকগুলোই কিন্তু তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের পরিচিত অনেকেরই মামলা তুলে নেওয়া হয়েছে। তো এভাবে মামলাটা আসলে খুবই ফিট কেস। এই মামলাগুলো চলার মতো বা এরকম একজন সাংবাদিককে হয়রানি করার মতো আসলে কোনো ইনগ্রেডিয়েন্টস ওখানে কিছুই নেই। হয়রানি তো এমনিতেই করার কোনো যৌক্তিকতা নেই। আমি বলছি হচ্ছে জুডিশিয়াল একটা প্রসেসের মধ্য দিয়ে ওনাকে যেতে হবে একদম শেষ পর্যন্ত, এরকম কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু নেই। এটা সক্রিয়ভাবে বিবেচনা করার মতোই একটি কেস। তো এই
মামলার জায়গা থেকে আরেকটা জিনিস আপনি বুঝবেন, যেটা তো এফআইআর কথা থেকেও এসছে, খুবই সিম্পল কয়েকটা জায়গা আছে এখানে। সেটা হলো যে আইন তো আসলে নানান রকমের প্রতিবন্ধকতা যেমন তৈরি করেছে, তেমনি আমাদের কিছু কিছু জায়গায় প্রোটেকশনের ব্যাপারটাও কিন্তু থাকে। অ্যাপারেন্ট একটা ক্যারেক্টার থাকে যে এটা প্রোটেকশনের জন্য করা হয়েছে, বা অ্যাটলিস্ট নামের মধ্যে অন্তত ওই জিনিসটা আছে, নিরাপত্তা আইন ব্যাপারটা আছে। কিন্তু দেখেন, ওনাকে হয়রানিগুলো করার ক্ষেত্রে কেবলমাত্র আইনি প্রক্রিয়াটাই কিন্তু একমাত্র বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলো কোনো কারণ ছাড়াই তার বিরুদ্ধে ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে তার বিচার চায়, ফাঁসি চাই টাইপের, মানববন্ধন করা, অর্থাৎ সামাজিকভাবেও তাকে হেয় করা এবং পেশাগত জায়গাতে একটা চাপ তৈরি করা অন্যদের জন্যেও। একই এলাকাতে মংলা কিংবা পার্শ্ববর্তী জেলাগুলোতে অসংখ্য সাংবাদিক কিন্তু এরকম জেলের মধ্যে ঢুকেছেন। রাজীব মিরের মতো সাংবাদিকরাও কিন্তু বিনা কারণে জেলে ঢুকেছেন কেবল রিপোর্ট করার কারণে। এরকম অনেকেই দীর্ঘ সময় 1 বছর পর্যন্ত জেলে কাটিয়েও বের হতে হয়েছে, এরকম অনেক সাংবাদিক আছেন বছরের উপর যাদের জেল কাটতে হয়েছে। তো 22 দিক থেকে হয়তো কিছুটা লাকি যিনি 22 দিনের মধ্যেই বের হয়ে আসতে পেরেছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা এরকম ছিল যে রাজনৈতিক অনুষঙ্গ, আইনি প্রক্রিয়া সবগুলোর একটা ব্ল্যান্ড, এত চমৎকার একটা ব্ল্যান্ড তৈরি করেছিলেন ওনারা। এই ব্ল্যান্ডেড ফর্ম দিয়ে যে কাউকে যে কোনো মুহূর্তে যেভাবে খুশি করা যায়, সেই সুযোগটা ওই সময়টাই ছিল। এখন এই আইনগুলো তো আসলে এখনও যদি, যেহেতু সংস্কারের একটা প্রশ্ন উঠছে, সেখানে মূল যে জায়গাটা এমফাসাইজটা করা দরকার সেটা হচ্ছে এই নাগরিকদের প্রোটেকশনের জায়গাটা। তো আসলে সেটা আমি আলাদা করে কেবলমাত্র সাংবাদিকের কথা বলছি তা না, সবার ক্ষেত্রে ইন জেনারেল বলছি যে সুরক্ষার ব্যাপারটা সত্যিকার অর্থে কীভাবে আমাকে সুরক্ষাটা দিতে পারে একটা আইন, আমাকে আরও ভালনারেবিলিটি তৈরি না করে, আমার প্রত্যেকটা কাজের পেছনে প্রতিবন্ধকতা তৈরি না করে, সেইটার ডিপেন্ড করবে হচ্ছে আপনার টোটাল ওয়ার্ডিংয়ের মধ্যে। আমি একটা উদাহরণ প্রায় সময় বলছি এখন, যে আমাদের ফৌজদারি অপরাধ সংক্রান্ত যে মূল আইনটা, সেটার ইংরেজি হচ্ছে পেনাল কোড, বাংলাদেশ পেনাল কোড, আর হচ্ছে বাংলাতে বলছি আমরা দণ্ডবিধি। অর্থাৎ দণ্ড দেওয়ার যে বিধিগুলো আছে, অর্থাৎ এই যে ব্রিটিশ মাইন্ডসেটটা, কলোনিয়াল মাইন্ডসেটটা চিন্তা করেন, নামের ভিতরে কতটুকু পার্থক্য হয়। ইন্ডিয়াতে সেটা মনে করেন গত মাসে পরিবর্তন করেছে যে ভারতীয় ন্যায় সংহিতা, মানে ন্যায় প্রতিষ্ঠার জন্যে আইনের কথা বলছে। আমি জানি না এখনও পর্যন্ত এটা প্র্যাকটিসে গিয়ে বোঝা যাবে যে কতটুকু আসলে ন্যায় হচ্ছে না, নামের পরিবর্তন কাজে কিছু হয়নি, সেগুলো নিয়ে আলাপ আলোচনাটা পরে। কিন্তু আমি বলছি যে অ্যাটলিস্ট যারা সরকারে ক্ষমতায় আছেন, তারা যে সত্যিকারের জনপ্রতিনিধি যদি হয়ে থাকেন এবং জনগণের ক্ষমতায় যদি তারা চর্চা করে থাকেন, তিনি তো আমাকে দণ্ড দেবেন, বেঁধে রাখবেন, আটকাবেন, নিপীড়ন করবেন, এই ধরনের টেন্ডেন্সিগুলো নিয়ে তো নিশ্চয়ই আইনের পুরো স্পিরিটটা তো ওইভাবে দাঁড়াবে না। এসেন্সটা থাকবে হচ্ছে যে আমি সেলফ রেগুলেশনের প্রশ্ন, আমি আমার প্রতিনিধির মাধ্যমে আমার ক্ষমতা চর্চা করছি। সো আমি আমার জন্য এমন কোনো আইন তৈরি করব না যেটার মাধ্যমে আমাকে বেঁধে রেখে জেলের মধ্যেই মেরে ফেলার ঘটনা ঘটবে, যেটার মাধ্যমে ধরেন আমাকে কোনো কারণ ছাড়াই একটা সত্যিকারের রিপোর্ট করা সত্ত্বেও, যেটা হচ্ছে ডকুমেন্টেড এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত দেওয়া হয়েছে যে না এটা টিকবে না, এটা রাষ্ট্রীয়, তারপরেও তাকে এর মতো একজন সাংবাদিককে কিন্তু তাকে হেনস্থা করার সুযোগ তৈরি ছিল, সুযোগটা ছিল আইনের মধ্যে, না হলে তো আর করতে পারতো না। এবং এই রাজনৈতিক প্রক্রিয়াগুলো হচ্ছে এর মানে একটা সময় গিয়ে আইন, রাজনৈতিক প্রক্রিয়া একে অপরের সাথে কিন্তু বিলীন হয়েছে। এই নিরাপত্তা আইনটি কি আসলে রাজনৈতিক ব্যক্তিদের জন্য নিরাপত্তা আইন, নাকি আসলে কাদের জন্য নিরাপত্তা আইন করা হয়েছে? সত্যিকার অর্থে যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের নিরাপত্তা তৈরি করা ছাড়া বাকি সবার জন্যই অনিরাপত্তা তৈরি করার কাজটা কিন্তু করেছে বাকিদের জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আসবো জনাব গোলাম মর্তুজা। আমরা শুনছিলাম এবং আমার যদ্দূর মনে পড়ে যে 2021 সালে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে প্রচুর পরিমাণে মামলা করা হয়েছিল এবং যদ্দূর মনে পড়ে যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের 32% মানুষজনকে এই আইনের আওতায় আনা হয়েছিল এবং সাংবাদিক 29.something। তো 2021 সালে এত বেশি কেন করা হয়েছিল? সরকারের জন্য এই আইনটি করা হয়েছিল কেন? আইনটি করা হয়েছিল যেটা তৈয়বের কেসটার ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আছে। এই আইনটি করা হয়েছিল দুর্নীতি করবেন রাজনীতিবিদরা, দুর্নীতি করবেন আমলাতন্ত্র, কিন্তু সেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। সেই সময়ের মেয়র তালুকদার আব্দুল খালেক অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন।
আর তৈয়ব ভাই কি করেছেন সেটা তিনি লিখেছেন, এবং লেখার মূল অংশটি আবার জনস্বার্থ সংশ্লিষ্ট। সেটার লেখার কারণে জনগণের লাভ হওয়ার কথা, মানে রাষ্ট্রের লাভ হওয়ার কথা। জি, কিন্তু রাষ্ট্রের লাভ, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সেটাকে এই ক্ষেত্রে বিবেচনা করা হয়। বিবেচনা কি করা হয়েছে? বিবেচনা করা হয়েছে তালুকদার আব্দুল খালেক বা যারা দুর্নীতি করেন তারা প্রোটেকশন পাবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা লিখবেন তাদের বিরুদ্ধে এই আইনটির প্রয়োগ হবে, যে কারণে 22 দিনের জেল। আমি এই আলোচনার শুরুতে যে কথাটা বলে রাখতে চাই যে এই তৈয়ব ভাই সহ যে সমস্ত মানুষের নামে, সাংবাদিক সহ, সাংবাদিকের বাইরে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে মামলা হয়েছিল, নিপীড়ন নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে, এবং সেইটার ধারাবাহিকতায় এখনো তাদের মামলা চালিয়ে যেতে হচ্ছে। এই মামলাগুলো সরকারের উচিত, বা আমি দাবি জানাবো যে মানে প্রায়োরিটি তালিকার প্রথম দিকে রেখে এই মামলাগুলো কিভাবে প্রত্যাহার করা যায়, এই মামলাগুলো থেকে কিভাবে এই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা আক্রান্ত হয়েছেন, যাদেরকে নাজেহাল করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে যেন এই আইনি প্রক্রিয়ার একেবারে শেষ পর্যন্ত টানতে না হয়, এই জায়গাটা সরকারের খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, এবং বিবেচনা করবেন বলে আমি প্রত্যাশা রাখি। এবং আজকে এখানে কথা বলছি, যখনই যেখানে সুযোগ পাবো আমাদের দায়িত্ব হবে এই জায়গাটিতে কথা বলা। আর আইনের প্রয়োগ কোন সময় কম হয়েছে, কোন সময় বেশি হয়েছে, যখন দেখা গেছে যে সরকারি প্রশাসনের অনিয়ম দুর্নীতি বেড়েছে, যখন দেখা গেছে যে গণমাধ্যম কর্মী সহ অন্যরা সরকারের কৃতকর্মের সমালোচনা বেশি করেছে, অথবা নির্বাচন আসবে, নির্বাচনের আগে দিয়ে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে হবে, সেরকম একটা অবস্থা আসবে, সেই রকম সময়ে গিয়ে এই মামলাগুলো বেশি বেশি করা হয়েছে। আর এই মামলাগুলোর মূল টার্গেট ছিল, মানে মূল লক্ষ্য ছিল যে এই মামলাগুলো দিয়ে একজনের নামে মামলা হবে, একজনের নামে মামলা দিয়ে পুরো সমাজকে, পুরো দেশকে বোঝানো হবে যে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলা যাবে না, এই বিষয় নিয়ে কথা বললে তোমাকে এই আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তোমার বিরুদ্ধে, 57 ধারা ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটির যাই বলি না কেন, নাম পরিবর্তন করে বিভিন্ন সময় করেছে, তাহলে তোমার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর এই আইনটির সবচেয়ে বড় যে দুর্বলতা এবং সবচেয়ে বড় নিপীড়নমূলক যেটা ছিল, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, আবারও আমি একটু বলি যে এমনভাবে মামলাটিকে সাজানো হয়েছিল, যখন আমরা 3 জন এখানে কথা বলছি, এই 3 জনের কথার মধ্যে ওই আইনটি অনুযায়ী যদি একজন পুলিশের সাব ইন্সপেক্টর মনে করেন যে এর মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা আছে, তার খালি মনে করতে হবে, তিনি শুধু মনে করবেন, আছে কি নাই সেটা পরের ব্যাপার। তার যদি মনে হয় তাহলে তিনি মামলা করতে পারবেন, তিনি গ্রেপ্তার করতে পারবেন। তার যদি মনে হয় যে আমি অফিসে যে কম্পিউটার ডিভাইসটা ব্যবহার করি, এই ডিভাইসে রাষ্ট্র বিরোধী কোনো কিছু আছে, তার শুধু মনে হতে হবে, মনে হইলেই তিনি সেটা গ্রেপ্তার করতে পারবেন এবং সেই ল্যাপটপ বলি, ডেস্কটপ বলি, কম্পিউটারটি সিজ করতে পারবেন। এই যে ক্ষমতা, এই ক্ষমতাটি হচ্ছে, যেহেতু স্বৈরাচার শাসক, যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করছেন না তিনি, যেহেতু জনগণ তার প্রতিপক্ষ, যেহেতু জনগণের কাছে তার যেতে হয় না, সেই কারণে সে পুলিশ দিয়ে, সে প্রশাসন দিয়ে, সে আমলাতন্ত্র দিয়ে একটা ভয়ের যে সংস্কৃতি তৈরি করতে চায়, সেই সংস্কৃতিটা যদি তৈরি করা যায়, স্পেশালি এখানে গণমাধ্যমের ব্যাপারটা কেন আসে? এখানে গণমাধ্যমের ব্যাপারটা আসে যে গণমাধ্যমের কাউকে যদি, কারো বিরুদ্ধে যদি এরকম একটা মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তাকে যদি গ্রেপ্তার করা হয়, সেটা দেশের মানুষের সবাই জানবেন এবং সবাই অ্যাওয়্যার থাকবেন, না একটু ছড়িয়ে পড়ে বেশি। আর ক্ষমতাসীনদের টার্গেট থাকে যত ছড়াবে তত তার সাকসেস, যত ছড়াবে তত ভয় তৈরি হবে মানুষের ভেতরে। তো এই কারণেই এই সমস্ত আইন নিয়ে এত গবেষণা না করে, এত চিন্তা ভাবনা পরিকল্পনা না করে, প্রথম অবস্থায় বাতিল করে
তারপরে গিয়ে কি করা দরকার সেটা নিয়ে আবার কথা বলা দরকার। জি জনাব গোলাম মর্তুজা, আমরা একেবারে শেষ প্রান্তে একটু ছোট্ট করে এখন জানতে চাইবো যে এই আইনের সংস্কার হোক বা যদি নতুন কোনো আইন তৈরি করা হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার, ছোট্ট করে যদি বলেন। প্রথমত বিষয়টি খেয়াল করা দরকার, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওকে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লিখবেন তাদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই আইনটি কোনো কিছু নিয়ন্ত্রণ করার জন্য হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ধরেন বর্তমান সময়ে এসে যে পরিমাণ গুজব, যে পরিমাণ ফেক নিউজ ছড়িয়ে পড়ছে, এখন স্বাভাবিকভাবেই আমলাতন্ত্র বা রাজনীতিবিদরা যদি ক্ষমতায় থাকতেন এখন, তাহলে তারা বলতেন যে এগুলো ঠেকানোর জন্য কঠোর আইন দরকার, এগুলো ঠেকানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দরকার। আমার কাছে যেটা মনে হয় যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ধরপাকড় করে এগুলো ঠেকানো যাবে না। এগুলো ঠেকানো, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে, তিনি প্রধান উপদেষ্টা, তার নামে বহু গুজব ছড়ানো হচ্ছে, বহু ফেক জিনিস ছড়ানো হচ্ছে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের উপায়টি হচ্ছে আমাদের ফ্যাক্ট চেক বিষয়টিকে সর্বস্তরে, মানে রাষ্ট্রীয়ভাবে, ইনস্টিটিউশনগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে, এবং যখন যে সংবাদটি আমাদের চোখে পড়বে যে এই সংবাদটি গুজব, সেটার সাথে সাথে একটু যাচাই করে তার একটা ক্লারিফিকেশন দিতে হবে, তার সত্যটা তাদের সাথে সাথে জানাতে হবে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলতে হবে যে এটা ডক্টর ইউনূসের বক্তব্য নয়, এটা একটা ভুল এবং মিথ্যা প্রোপাগান্ডা। তাহলেই এটা কাটানো যাবে। এর জন্য মামলা করে কে করলো এটা তার বিরুদ্ধে ধরার কোনো দরকার নাই। কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের সিআরআই যেভাবে প্রোপাগান্ডা চালাতো, ওই রকম অফিসিয়ালি প্রোপাগান্ডা চালানোর মতো যদি কোনো ইনস্টিটিউশন পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এবং আমার ধারণা প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ জনাব গোলাম মর্তুজা। আমরা একটু জনাব আবু তৈয়ব, আপনার কাছে শেষবারের মতো আসতে চাই, একটু জানতে চাইবো যে পরবর্তীতে আপনি তো ছাড়া পেয়েছেন এবং আপনাকে বিভিন্ন সময়ে হেয় করা হয়েছে, যেমনটি আমরা শুনছিলাম ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কাছে, আপনিও বলছিলেন। এর পরবর্তীতে আপনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমি এখানে একটু কথা যে যোগ করতে চাই, জ্যোতির্ময় দা যেটা বললেন যে এখানে আমার রেওয়ার্ড পাওয়ার কথা, মানে মোংলা কাস্টমসের এই শুল্ক ফাঁকি, এটা মনে হয় সর্বকাল আপনাকে পুরস্কার দেওয়ার কথা, সেখানে আপনাকে তিরস্কার করা হয়েছে। মোংলার কিন্তু ওই সময়কার যিনি কাস্টম কমিশন ছিলেন, তিনি কিন্তু মোংলা থেকে প্রমোশন পেয়ে যে এনবিআর এর মেম্বার হলেন, এই একটা মাত্র কারণে যে উনি শুল্ক ফাঁকি উদ্ধার করছেন, আর আমাকে যেতে হলো। আপনার পুরস্কারটা উনি পেয়েছেন। একই দেশের 2 রকম, মানে সরকারি কর্মকর্তা, উনি কিন্তু প্রমোশন পেয়ে এখনো এনবিআর এর মেম্বার আছেন এবং তার সুনাম হয়েছে, তার পুজো হয়েছে, আর আমাকে যেতে হলো দূরে। আরেকটা কথা, ওনাদের যে রায় কিন্তু উল্লেখ ছিল যে এই প্রতিষ্ঠানগুলি আইন কানুন মেনে না চলা ও বেপরোয়া আচরণ সরকারি রাজস্ব আদায়ের জন্য হুমকি স্বরূপ, মানে রায় বিচারক উল্লেখ করছে এই কথা, আমি সেটা লিখছি। আর একটা কথা বলবো, আর আমার পরবর্তী যেটা বলতে হয়, ওই সময় কিন্তু আমাদের খুলনায় যে সাংবাদিকরা আছে তারা কিন্তু মানে কোনো মুখ খুলতে পারে না, এবং সবচেয়ে দুঃখজনক হয় খুলনার প্রেস ক্লাব আমার সদস্য পদ বহিষ্কার করার জন্য আওয়ামী পন্থী যে সাংবাদিকগুলো তাদের চাপ সৃষ্টি করছিল, এবং আমাকে প্রায় 2 বছর আমার সদস্য পদ আমাকে না জানে স্থগিত করে রাখছিল। এরকম মানে শুধুমাত্র সিটি মেয়র আব্দুল খালেককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের আচরণ ছিল। প্লাস আমার ফ্যামিলিটা খুবই ওই যে নিরীহ ফ্যামিলি, নিরীহ আমরা, আমার দশায় আমার কোন সন্তানরা কেউ এই ধরনের কেস কামারির ভিতরে পড়ে নেই। এই জন্য একটা নতুন একটা অবস্থা আমাদের মানে ফ্যামিলির জন্য কেমন হয়ে যায়। এবং আমার যে একটা বিজনেস সেন্টার ছিল সেখানেও যুবলীগের ছেলেপেলেরা যে হামলা হুমকি টুমকি মানে করছে আমার ওই ক্ষয়ক্ষতি করার জন্য। এইখানে খুলনার সাংবাদিকরা অবস্থান নিতে না পারলেও কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছিলেন, ছোটখাটো ভাবে আমরাও কথা বলেছিলাম, সেটা আমি আমার জন্য বলছি না, মানে অনেকে আবার মোটামুটি সবাই যার যার জায়গা থেকে কথা বলেছেন। অনেক ধন্যবাদ জনাব আবু তৈয়ব। আমরা একটু সর্বশেষ জনাব ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে একটু সর্বশেষ জানতে চাই, যেমনটি গোলাম মর্তুজা বলছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এই অপব্যবহার করার কারণে যারা ভুক্তভোগী হয়েছেন, হ্যাঁ, তাদের যারা এখনো কারাগারে রয়েছেন তাদের বিষয়ে এখন কি করণীয়, 1 নাম্বার। আর ছোট্ট করে বলবেন দ্বিতীয় আরেকটি বিষয়, অনলাইনে হ্যারাসমেন্ট এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক অপরাধগুলোর জন্য মামলা হচ্ছে, তাদের আসলে কি করণীয়? প্রথমত হচ্ছে আমি মর্তুজা ভাইয়ের সাথে খুবই একমত যে যাদের বিরুদ্ধে এরকম হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে এখানে যেন কোনো রকমের বৈষম্য না হয়, কারণ
অলরেডি বেশ কয়েকজন সাংবাদিকের মামলা কিন্তু উইথড্র করা হয়েছে। আমাদের প্রথম আলোর সাংবাদিক রোজিনার মামলায় প্রথমেই হচ্ছে উইথড্র করার মতো। শুধু উইথড্র করলে হবে নাকি কোনো ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ রয়েছে কি? ক্ষতিপূরণটা হচ্ছে আপনার চাইতে হবে তো আসলে রাষ্ট্রের কাছেই। সেই রাষ্ট্রের কাছে ব্যক্তি চাইবেন কি চাইবেন না সেটা হচ্ছে তার স্বাধীনতার ব্যাপার। তিনি যদি সেই পথে যেতে চান সেই রাস্তা খোলা আছে। তিনি যে হয়রানির শিকার হয়েছেন সেটা যদি রোজিনাও হয়, রোজিনার ক্ষেত্রে একই ধরনের বক্তব্য খাটবে যে তিনি যদি মনে করেন যে না তিনি ক্ষতিপূরণের জন্য আলাদা করে আইনগত প্রক্রিয়ায় যাবেন, সেটি করার তাদের সুযোগ আছে। কিন্তু প্রাথমিক যে কাজটা, যে এই প্রক্রিয়াটা তো অনেক লম্বা, যেমন তৈয়ব ভাইয়ের মামলাটা তো এখনো তদন্তই শেষ হলো না। আমরা তো ওনার জামিনের বিষয়টা নিয়ে শুধু হাইকোর্টে এসেছি। তাহলে এই জামিন বিষয়টা যদি স্থায়ীভাবে ওনাকে দিয়ে হাইকোর্টের মামলাটা নিষ্পত্তিও করা হয়, ওনার তো সেই ট্রায়ালটা তো ফেস করতে হবে, যেহেতু যে সময়ের ঘটনা সেই সময় তো আইনটা ভ্যালিড আইন ছিল। রাইট অর রং সে প্রশ্ন পড়ে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা এত কিছু হয়ে যাওয়ার পরেও, এরকম অপ্রেসিভ একটা গভর্নমেন্ট উৎখাত হয়ে যাওয়ার পরেও ওনাকে ওই আইনে কিন্তু মামলা লড়ে যেতে হবে। সেটা আইনের স্পিরিট, আপনি পছন্দ করুন আর নাই করুন। তো ওনাকে এই ফৌজদারি মামলার প্রক্রিয়ার মধ্যে কেন আমরা ঠেলে দেব? এই জায়গাটা হচ্ছে, এই জন্য মামলাগুলো ড্র করা উচিত। আর যেটা বলছিলেন যে অনলাইনে বিভিন্ন অফেন্সগুলো হচ্ছে, এই অফেন্সের জায়গাটাই আমি শুরুতে কভার করেছি। সেটা হচ্ছে অফেন্সগুলো যথাযথভাবে আসলে ডিফাইন করা হয়নি নতুন আইনটার মধ্যে, ফলে নতুন আইন বলছিলেন সেইটাই হচ্ছে ব্যাপার। যেমন ধরেন ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের একটা কথা আমাদের আসছে, এই দুটো বিষয়ের মধ্যে খুব স্পেসিফিক একটা পার্থক্য আছে। ডিসইনফরমেশন হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে রিউমার বা একটা ছড়ানো, সেটার মধ্যে একটা ক্রিমিনাল ইন্টেন্ট থাকে না জেনে, আর বাকিটার মধ্যে হচ্ছে ক্রিমিনাল ইন্টেন্ট থাকতে হবে, ম্যালিশিয়াস ইন্টেন্ট থাকতে হবে, এরকম কোনো কথা নেই। দুটোর অপরাধের মাত্রাটাও কিন্তু ভিন্ন ভিন্ন। ফলে এই জায়গাগুলোকে ফ্যাক্ট চেকিং এর উনি কথা বলেছেন, কিন্তু এই অ্যাপ্রোচটাও ভিন্ন হতে হবে। ডিসইনফরমেশনের জন্য শাস্তি কিংবা সেটাকে আপনি কোন আইনে কিভাবে দেখতে চান, আর মিসইনফরমেশনের জন্য এক হবে না, সেটাকে ভিন্ন জায়গায় আপনাকে ধরতে হবে। ধরেন হ্যাকিং করছে, হ্যাকিং এর জায়গায় আপনার পজিটিভ হ্যাকিং বলে একটা কনসেপ্ট আছে, সেটা আইনের মধ্যে নেই। পজিটিভ হ্যাকিং তো আমরা আইন সিদ্ধ ব্যাপার, যে এই ধারণাটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো না। আপনার কম্পিউটারে একটা ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছি, সেটাকে নিয়ে আপনি যেভাবে ম্যালওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে আপনার ইনফরমেশনগুলো চুরি করে নিয়ে আসলাম, সেগুলো তো এখানে আইনের মধ্যে নেই। এই জায়গাগুলোর প্রোটেকশনটা তৈরি করা দরকার। ধন্যবাদ। একটা লাইন শুধু একটু বলি, সেটা হচ্ছে নারী ও শিশুদের যে পর্নোগ্রাফি সহ সাইবার স্টকিং এর যে অপরাধগুলো আছে, সেটি আসলে স্পেসিফিক্যালি ডিল করার জন্য আইনে বিধান থাকা উচিত। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গোলাম মর্তুজা এবং মোহাম্মদ আবু তৈয়ব। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা ছিলেন, এবং আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।